5ই অগস্ট এত মিলেমিশে এক হয়ে একটা ষড়যন্ত্র করে আগে শেখ হাসিনা সরকারকে সরালেন, কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে ডক্টর ইউনূস আর সেনাবাহিনী, বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকার এখন একদম মুখোমুখি দাঁড়িয়ে গেছেন। তাদের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন একেবারে সাপে নেউলে সম্পর্কে পরিণত হয়েছে। আমি আমার খুব ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে সেনা প্রধান জেনারেল ওয়াকার প্রায়শই বলতেন যে তিনি সরকার প্রধান নয়, তিনি সেনা প্রধান, এবং তিনি ডক্টর ইউনূসের কথা মতোই কাজ করবেন, তার কথার বাইরে যাবেন না। এগুলো কিন্তু বেশি দিন আগের কথা নয়, কিন্তু এখন সেই সেনা প্রধান এমন এমন কথা বলছেন এবং তার প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস এমন এমন হাস্যকর কাণ্ড করছেন। সর্বশেষ পদত্যাগ নাটক নামে যে কমেডি করলেন। তো এখন স্বভাবতই অনেকের কাছে প্রশ্ন যে কি এমন হলো যে দুই ক্লোজ মানুষের ভেতরে এতটাই ফাটল ধরেছে সম্পর্কে। আমরা এই বিষয়ে আমি বেশ বলা যায় ছোটখাটো একটা গবেষণাই করেছি এবং খোঁজ নিয়ে দেখলাম যে ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনীর এবং সেনা প্রধানের বিশেষ করে প্রথম বিরোধটা শুরু হয় জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিংস কমিটির রিপোর্ট নিয়ে। এই যে জাতিসংঘ জুলাই আগস্টের যে ষড়যন্ত্র, সেই সময়ের যে আন্দোলন হয়েছিল তার উপরে একটা তদন্ত করেছে এবং সেই তদন্তে তারা সেনাবাহিনীর কোনো মতামত নেয়নি, সেনাবাহিনীর সাথে দেখা করেনি, এবং রিপোর্টে লেখা আছে যে সেনাবাহিনীর সাথে যোগাযোগের জন্য সরকার তাদের অনুমতি দেয়নি। তো এটি সেনাবাহিনীকে ভীষণ ক্ষুব্ধ করেছে। বিশেষ করে এই রিপোর্টে র্যাব নিয়ে অনেক কথা আছে, ডিজিএফআই নিয়ে কথা আছে। তো র্যাব একটি স্বতন্ত্র বাহিনী যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। ডিজিএফআই যদিও আর্মি অফিসার এখানে কাজ করে, কিন্তু ডিজিএফআই সেনা প্রধানের অধীনে নয়। ডিজিএফআই মূলত প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের তত্ত্বাবধানে চলে। সো ডিজিএফআই এর কথা, র্যাবের কথা বলে ওই রিপোর্টে এমন একটা ধারণা দেওয়া হয়েছে যাতে সেনাবাহিনীর ইমেজ সংকট হতে পারে আর কি। তো সেই জায়গায় জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর মোরাললেস ভাষ্য হলো যে কেন তাদের এই রিপোর্টে এই ইনভেস্টিগেশনের সময় পার্টিসিপেট করতে দেওয়া হয়নি, এবং তাদের পার্টিসিপেট না করতে দিয়ে তাদের কিন্তু অনেক ক্ষতি করা হয়েছে এবং এর ফলে অনেক সত্য প্রকাশিত হয়নি। এবং এই যে ইউএন এর যে রিপোর্টটা হয়েছে, এই রিপোর্টটা মানে যদি আপনি ক্রিটিক্যালি রিভিউ করেন, এখন খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেন, এটা খুবই নিম্নমানের একটা রিপোর্ট এবং খুবই পক্ষপাত দুষ্ট একটা রিপোর্ট। যখন আমি বলি পক্ষপাত দুষ্ট রিপোর্ট, নিম্নমানের রিপোর্ট, তখন আমি আপনাদের একটু জানিয়ে রাখি যে আমি 25 বছর ধরে এই যে সায়েন্টিফিক এভিডেন্স কিভাবে ক্রিটিক্যালি রিভিউ করতে হয় এই বিষয়টি শুরুতে আমি শিখেছি এবং পরবর্তীতে এটা আমি দীর্ঘকাল পড়িয়েছি। সো আমি বোধহয় কিছুটা হলেও জানি বা ধারণা করতে পারি, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি যখন জাতিসংঘের এই তদন্ত দলের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা পড়েছি, আই ওয়াজ ভেরি শকড যে জাতিসংঘের মতো একটা সংগঠনের এরকম নিম্নমানের অখাদ্য রিপোর্ট যে দিতে পারে, এটা আমি কষ্ট পেয়েছি। তো ন্যাচারালি সেনাবাহিনী এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে, তারা সেনাপ্রধানকে জানিয়েছে, সেনাপ্রধান ব্যক্তিগতভাবেও বিষয়টা পছন্দ করেনি। এটা দিয়ে তাদের কিন্তু সম্পর্কের ফাটলটা শুরু, আর সম্পর্কের ফাটলের একদম শেষে গিয়ে দাঁড়িয়েছে এই করিডোর আর বন্দর। আপনারা জানেন যে বন্দরের সাথে বাংলাদেশ নৌবাহিনীর একটা সম্পর্ক আছে, আবার বাংলাদেশে এই যে করিডোর দেবে তার সাথে সেনাবাহিনীর একটা সম্পৃক্ততা আছে। তো এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সেনাবাহিনী নৌবাহিনীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ইউনূস সরকার কিন্তু প্রসিড করেছে। এবং সেনা প্রধান যখন রাশিয়া সফর করছিলেন তখন বাংলাদেশের জন্য একেবারে নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে একটা পদ সৃষ্টি করে এই বিতর্কিত সমালোচিত ডক্টর খলিলুর রহমানকে এই পদে বসিয়ে দিলেন, এবং সেটির ব্যাপারেও কিন্তু সেনাপ্রধান বা কোনো বাহিনীর সাথে আলাপ হয়নি। তো হঠাৎ করে এই বাহিনীর উপরে একজনকে বসিয়ে দেওয়া এবং যেখানে কোনো আলোচনা হয়নি, তো এটিও কিন্তু সেনাবাহিনীকে ক্ষুব্ধ করেছে। এবং পরবর্তীতে ডক্টর খলিল এই ওয়াকারকে পাশ কাটিয়ে
লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে নিয়ে কাজ করেছে, তারপরে অনেক আর্মি অফিসার নিয়ে সে ছোট একটা মিনি অফিস সাজিয়েছে, এবং ডক্টর খলিল জেনারেল ওয়াকার সম্পর্কে তার ঘনিষ্ঠ জনের কাছে বেশ আপত্তিকর মন্তব্য করেছে। সেটাও বলেছে যে ওয়াকার একটা স্টুপিড। তো স্বভাবতই এইসব সেনাপ্রধানের কানে গেছে, এবং এসব শুনে সেনাপ্রধান ক্ষুব্ধ হয়েছে, এবং খুব দুঃখ করে এই 21শে মের যে দরবারটা হলো সেখানে জেনারেল ওয়াকার খুব দুঃখ করে বলেছে যে আই এম গার্জিয়ানলেস, আমার কোনো অভিভাবক নেই। এই যে আমি একটা সেনাপ্রধান, সরকার একের পর এক সিদ্ধান্ত নেয়, যা ইচ্ছা তাই করে, বাট তারা কখনো আমাদের সাথে আলোচনা করবার প্রয়োজনও মনে করে না। তো এই যে বন্দর দিয়ে দিল, করিডোরের ব্যাপারে রামুর যে জিওসি মেজর জেনারেল মিনহাস, তিনি জেনারেল ওয়াকারকে জিজ্ঞেস করেছে, স্যার হোয়াটস হ্যাপনিং, মানে ইভেন তারাও কিছু জানে না, কিন্তু হিটটা তাদের উপর দিয়ে যাচ্ছে, ইনভলভমেন্টটা তাদের উপর দিয়ে যাচ্ছে। এই যে আরাকান আর্মি, আমেরিকান আর্মি, নেভি, এয়ারফোর্সের সৈন্যরা আসছে, লোকজন আসছে, এবং তাদের সাথে ইন্টারাক্ট করতে হচ্ছে এই বাংলাদেশ আর্মিকে, এবং তারা কিছুই জানে না। এবং তাদের নিজস্ব বিশ্লেষণে দেখা গেছে যে এই করিডোরের সাথে একটা বাড়তি যুদ্ধের ঝুঁকি জড়িয়ে আছে। সেই যুদ্ধের ঝুঁকি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কেন নেবে, কার জন্য নেবে? সো এই পুরো বিষয়গুলোই খুব অন্ধকারে ছিল। তারপরেও সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যদি কক্সবাজারে যান তাহলে আপনি দেখবেন সেখানে আরাকান আর্মি, আমেরিকান আর্মি, এদের অবাধ বিচরণ। সো এইসব বিষয়ে সেনাবাহিনী ক্ষুব্ধ। এই দুটা ছিল হলো গ্রস যে এই দূরত্ব তৈরি। এছাড়াও এই যে কিছু প্রবাসী ইউটিউবার আছেন, হ্যাঁ, সেই ইউটিউবাররা ওয়াকার এবং ইনুস সম্পর্কে এমন এমন মন্তব্য করছে যে দুইজনের মধ্যে একটা দূরত্ব তৈরিতে তারা খুব পরিকল্পিতভাবে কাজ করেছে, এবং ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এদের একদিকে রেখেছে, এবং অন্যদিকে ডক্টর ইনুসকে রেখে মুখোমুখি রেখে মন গড়া গাঁজাখুরি ইনফরমেশন দিয়ে তাদের সম্পর্কটাকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে 11ই মার্চ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা জেনারেল ওয়াকারের সাথে সেনানিবাসে দেখা করতে গিয়েছিলেন, এবং 21শে মার্চ এটা নিয়ে হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে হাসনাত আবদুল্লাহ এই রিফাইন্ড আওয়ামী লীগ এটার কথা বলেছিলেন, এবং মানে স্পিকার শিরিন চৌধুরী এবং অন্যান্যরা মিলে রিফাইন্ড আওয়ামী লীগ করা যায় কিনা, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এই বিষয়টা নিয়ে খুবই বিতর্কিত একটা স্ট্যাটাস দিয়েছিল। কিন্তু আমি অনুসন্ধান করে জানলাম যে সেদিন হাসনাত এবং সার্জিস মূলত গিয়েছিল সেনা প্রধানের সাথে দরবার করতে, যে আগামী নির্বাচনে এনসিপিকে যেন 100টা এমপি সিট দেওয়া হয়, মানে 100টা আসনে এনসিপিকে ভোটে জিতিয়ে দিতে হবে জাতীয় সংসদ নির্বাচনে। এই তদবির করতে বেসিক্যালি গিয়েছিল। সেটাকে সম্পূর্ণ গোপন রেখে তারা মোটামুটি আশেপাশে কি কথা হয়েছে সেটাকে হাইলাইট করেছে, এবং এটাও পরিকল্পনার একটা অংশ যে এর মধ্যে দিয়ে সেনাপ্রধানকে বিতর্কিত করা হয়েছে। এবং তার পরপরই আপনারা দেখেছেন যে আসিফ, এই উপদেষ্টা আসিফ আবার একটা টেলিভিশনের সাথে বলেছে যে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে চায়নি, এবং বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছে। তো এই ইনফরমেশন যখন পাবলিক হয় তখন ন্যাচারালি এটি সেনাপ্রধানের জন্য বিব্রতকর, এবং এই ইনফরমেশনটা সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের মধ্যে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকজন ইউটিউবার, এই কিছু উপদেষ্টা বা সমন্বয়ক, এরা কিন্তু অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে এই জেনারেল ওয়াকারকে বিতর্কিত করছে এবং ইউনূস থেকে জেনারেল ওয়াকারকে দূরে সরিয়ে নিচ্ছে। এর বাইরেও আরো কিছু সম্পর্কের সমস্যা ছিল, যেমন নির্বাচন নিয়ে মতবিরোধ আছে তাদের। সেনাপ্রধান চান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে, জাতীয় সংসদ নির্বাচন করতে, কিন্তু এই নিয়ে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ নানা রকমের তালবাহানা করছেন। ইভেন গতকালও একজন ব্যক্তিগত সহকারী বললেন এপ্রিল মেতে নির্বাচন হবে, আরেকজন বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আগামী বছরে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে ইউনূসের উপদেষ্টা ব্যক্তিগত সহকারীরা যখন কথা বলে তারা বলে নির্বাচন হবে, কিন্তু তারা একবারও বলে না জাতীয় সংসদ নির্বাচন হবে। সুতরাং কোন নির্বাচন হবে এটাও মনে হয় তাদের একটু ক্লিয়ার করে বলা উচিত, কারণ এদের উপরে আর বিশ্বাস রাখা যাচ্ছে না। এরা চরম
টাউটের মতো, বাটপারের মতো হয়ে গেছে। এছাড়া এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়েও একটা সমস্যা হয়েছে, যে সেনা প্রধান এভাবে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা চাননি, এবং তাকে বলাও হয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। এবং ডক্টর ইউনূস কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে 3-4টা মিডিয়ায় 3-4 রকমের কথা বলেছে। এবং আপনারা দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলেছিল প্রথমে এনসিপি, সেখানে ইউটিউবের সব মিলায় লোক হয়েছিল 300-400। তারপরে সেখানে কিছু হুজুর নিয়ে আসা হলো, 1000-10 হুজুর নিয়ে এসে দাবি জানালো, এবং 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এটাও সেনাবাহিনী খুব ভালোভাবে নেয়নি, কারণ সেনাবাহিনী চেয়েছে যে একটা ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হোক। কিন্তু ডক্টর ইউনূস এই বরাবরের মতোই সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারদের সবসময় এটাকে বলা যায় যে ইগনোর করছেন, উপেক্ষা করছেন। এই ক্ষেত্রেও তারা উপেক্ষা করছেন। আরেকটা ভয়াবহ ইনফরমেশন জেনারেল ওয়াকারের কাছে এসেছে। এটা একটা প্রতিবেশী দেশের কাউন্টার ইন্টেলিজেন্স এই ইনফরমেশনটা ইন্টারসেপ্ট করেছে। সেটা হলো যে বাংলাদেশ আর্মির কিছু জুনিয়র অফিসারকে দিয়ে একটু কুসংগঠিত করে জেনারেল ওয়াকারকে হত্যা করার একটা প্ল্যান কিন্তু হয়েছিল, কিন্তু এটা ফাঁস হয়ে গেছে। এবং এটা ফাঁস হয়ে যাওয়াতে জেনারেল ওয়াকার খুবই সতর্ক হয়ে গেছে, এবং গত দরবারে, কুসুমের দরবারে সেনাবাহিনী সবাই মোটামুটি এককভাবে জেনারেল ওয়াকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছে। যদিও এই দরবারে 3-4 জন জুনিয়র অফিসার, যাদের কথা আমি আগে বলেছি, এরা কিন্তু এই সংস্কার, ডক্টর ইউনূস এদের টোনে কথা বলেছিল। সো দে হ্যাভ বিন আইডেন্টিফাইড। বাট ওভারঅল যেটা বললাম যে আর্মি এখন জেনারেল ওয়াকারের লিডারশিপের প্রতি কমিটেড। ওই যে বিচ্ছিন্নতা অংশটা আছে ওদের আইডেন্টিফাই করা হয়েছে, এবং দে উইল বি টেকেন কেয়ার অফ। লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে মোটামুটি ক্ষমতাহীন করে রাখা হয়েছে, এখন সে আর মেইন স্ট্রিমের সাথে নেই। আর এর সাথে আরো কিছু বিষয়, ছোটখাটো বিষয় আছে, কিন্তু এর সাথে জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণা নিয়েও কথাবার্তা হচ্ছে যে সংবিধান ছুঁড়ে ফেলবে, সংবিধান ছুঁড়ে ফেললে সেনা প্রধান, রাষ্ট্রপতি এসব পদ বাতিল হয়ে যাবে। তো এই ধরনের যে এলোমেলো কথাবার্তা শোনা হচ্ছে, সেখানে সেনাপ্রধান খুব আক্ষেপ করে বলেছেন যে জুলাই ঘোষণা সেনা মাধ্যমে যে সংবিধান ছুঁড়ে ফেলা হবে, হোয়াট ডাজ ইট মিন, এটা নিয়েও তারা কিছু জানেন না। এছাড়া তো সংস্কারের ব্যাপারে ফুললি তাদের অন্ধকারে রাখা হয়েছে। ওভারঅল যেটা শুরুতে আমি বলেছি যে সেনাবাহিনীকে চরম উপেক্ষা করা হয়েছে, এবং আজকে সেই বিন্দু বিন্দু উপেক্ষা, বিন্দু বিন্দু অপমান, অবজ্ঞা এবং এর পেছনে যে ষড়যন্ত্র, সব মিলিয়ে আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে সেনা প্রধান এবং সেনাবাহিনী পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। তারা এই নির্বাচন করবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, সন্ত্রাস নিয়ন্ত্রণ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং আপনারা এই জায়গাগুলো দেখতে পারবেন। আর ঠিক আগামী দিনগুলোতে দেখবেন যে সেনাবাহিনীর অনেক ভূমিকা চেঞ্জ হয়ে গেছে। এবং ডক্টর ইউনূস যে এই বর্তমান প্রেক্ষিতে একটা পদত্যাগ নাটক করেছিলেন, সেই নাটকটা চরমভাবে ব্যর্থ হয়েছে, এবং তিনি এখন সর্বদলীয় একটা সমর্থন চাচ্ছেন। তার মানে আজকে সন্ধ্যায় এই ভিডিওটা যখন রিলিজ হবে, সেই সময়ের আশেপাশে জামায়াতে ইসলাম এবং বিএনপির সাথে তিনি মিটিং করবেন, এবং আমি শিওর যে বিএনপির সামনে আবার একটা মূলা ঝুলানো হবে, হ্যাঁ নির্বাচন দেব সেই, এবং বিএনপি যদি সেই মূলাটা গেলে তাহলে বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ইউনূসের বোধহয় ফেটটা নির্ধারিত হয়ে গেছে, কারণ ইউনূস তার বিদেশি প্রভুদের খুশি করতে পারছেন না, করিডোর বন্দর দিতে পারছেন না, এটাও যেমন একদিকে নিশ্চিত, আর এদিকে দেশবাসীও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং তার সেই যে বিপুল জনপ্রিয়তা সেটি এখন নাই। বিশ্বের কাছে তিনি একজন বিতর্কিত এবং ইসলামী জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিতি লাভ করছে। তো এই অবস্থায় দেখা যাক কি হয়। সেনাবাহিনী, সেনাপ্রধান এবং ইউনূস মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তো বাংলাদেশের রাজনীতিতে এখন এটা একটা ক্রান্তিকাল, এবং আমাদের দেখতে হবে ঘটনা প্রবাহ কোন দিকে গড়ায়। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে, যদি কেউ ছুটিতে থাকেন, সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে 14 জুন স্ব স্ব কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে।
এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ডার, যেটা ঈদের পর থেকে বলা হচ্ছিল যে সেনাবাহিনী যে রাজপথে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তারা আগের চাইতে যে কোনো সময় চেয়ে কঠোর ভূমিকা পালন করবে, এবং সেটা এই ঈদের পরে আমরা সেটা দেখতে পাবো। এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয়, কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে, যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয়। এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফর্মালি দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয়। কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে। তো যাই হোক, আর্মির সিনিয়র অফিসাররা সব কল্ড হয়েছেন, যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন। আর্মি আরো অ্যাগ্রেসিভ হবে, এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা AK-47 স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে, এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার, অপরাধী ধরা, অপরাধীদের নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে। সেই বিষয়ে সকল জিওসিকে মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং ঈদে যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনাপ্রধানের অনেকবার মিটিং হয়েছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে। এবং লন্ডনে যে গতকাল তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে মিটিং হলো, সেই মিটিং এর উপরে আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা 19 পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে, এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে, এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি, তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সব কিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্টটা করা হয়েছে। রিপোর্টটা খুব স্পর্শকাতর, এবং আই কুড হ্যাভ অ্যান অ্যাক্সেস, আমি চাইলে হয়তো একটা অ্যাক্সেস পেতাম, বাট আমি সেটা দেখিনি বা আমি চেষ্টা করিনি। শুধু জানি যে আর্মি ইজ সিরিয়াসলি অ্যানালাইজিং দিস মিটিং। আর্মির ভিতরে একটা অসন্তোষ বরাবরই ছিল, কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে। যে গতকালের মিটিংয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে তাদের মতে যে বাড়াবাড়ি দেখা গিয়েছে, যে খলিল, কিন্তু আমি গতকাল বলেছি খলিলকে হিরো বানানো হয়েছে, তো ডক্টর খলিলের এই যে কালকে মিডিয়ার সামনে আসা, এইটা নিয়ে আর্মিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। আর্মি মনে করে যে কোনো দেশের কেউ যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন তাহলে মিনিমাম তার কিছু সিকিউরিটির ব্যাপারে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, সিকিউরিটি নিয়ে কাজ করেছেন, সিকিউরিটি বোঝেন, এরকম একজন লোক সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। কিন্তু ডক্টর খলিলকে আমরা যেভাবে চিনি জানি, তার সেরকম সিকিউরিটি রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড নেই। সো খলিল ওয়াজ নেভার ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি। তো গতকাল সেই আগুনে আবার ঘি ঢালা হয়েছে। এদিকে এই যে ডক্টর ইউনূস তারেক রহমানকে 31 মে ক্রিমিনাল বললেন, তারেক রহমানের বাবাকেও ক্রিমিনাল বললেন, এবং কি এমন ঘটনা ঘটেছে যে মাত্র 2 সপ্তাহের মাথায় তিনি লন্ডন ছুটে গেলেন, রাষ্ট্রীয় টাকা খরচ করে তিনি তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন। এটার কারণ কি? এর কারণ আমার যেটা মনে হয় যে ডক্টর ইউনূস টের পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। একটা সরকার সফলভাবে পরিচালনা করতে হলে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোর সাপোর্ট দরকার হয়, যে ইনস্টিটিউশনগুলো ভাইটাল, সেরকম কয়েকটা ভাইটাল ইনস্টিটিউশন কিন্তু ডক্টর ইউনূসকে আর আগের মতো সাপোর্ট করছে না। আমি খুব স্পেসিফিক বলতে চাচ্ছি না কোন কোন ইনস্টিটিউশন এখন ডক্টর ইউনূসের কাছ থেকে দূরে সরে গেছেন বা যাচ্ছেন, কিন্তু জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি। আপনারাও নিশ্চয়ই যারা ভাবেন তারা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন। সো ডক্টর ইউনূস টের পাচ্ছে, এবং যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেই ছাত্রদের নিজেদের পায়ের নিচেও কিন্তু খুব একটা মাটি নেই। যে ছাত্র জনতার যে সমর্থন নিয়ে তারা জুলাই আগস্টের তথাকথিত বিপ্লব করেছিল, সেই ছাত্র জনতা কিন্তু ডক্টর ইউনূসের যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের সাথে আর নেই।
সেই ছাত্ররা দল করেছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সেই পার্টির সাধারণের মাঝে কোনো গ্রহণযোগ্যতা নেই। ছাত্র নেতারা আবার লন্ডনের এই যে মিটিংটা হয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, সেটি নিয়ে দেখলাম যে এনসিপির নেতারা খুবই অসন্তুষ্ট এবং তারা এটার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে। কিন্তু এনসিপিও অনুধাবন করতে পারছে না যে তাদের পক্ষে বিপক্ষে থাকা না থাকায় কিছু যায় আসে না। এনসিপির হানিমুন পিরিয়ড শেষ, তারা এই 10 মাসে যা কামাইতে পারছে, যা অর্জন করতে পারছে, অল ডান। যেখানে বিএনপি স্টেপ ইন করছে এবং ডক্টর ইউনূস যেহেতু বুঝতে পারছে যে তার পায়ের তলায় মাটি নেই এবং এই ছাত্রদের, এই গুটি কয়েক ছাত্রদের নিয়ে তিনি টিকতে পারবেন না, তিনি স্বভাবতই বৃহত্তর শক্তির কাছে গেছেন, বিএনপির কাছে গেছেন। এবং বিএনপিও এই সুযোগটায় তাদের যে রিসেন্ট যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর খলিলের বিরুদ্ধে, নির্বাচনের প্রসঙ্গে সব জলাঞ্জলি দিয়ে বিএনপি এখন ক্ষমতা শেয়ারিং এর অ্যাপ্রোচে চলে গেছে। তারা ডক্টর ইউনূসের সাথে বসে যেভাবে পারে ক্ষমতা শেয়ার করবে। তো এই অবস্থায় একটা প্যাচ কিন্তু লেগে গেছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ডক্টর ইউনূস কিন্তু সমর্থন হারাতে শুরু করেছেন, যেটা এই ব্রিটেন সফরে খুব স্পষ্ট হয়ে উঠেছে। এই ব্রিটেন সফরে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সাথে দেখা করেননি, এর দ্বারাই কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইউনূস আগের মতো একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, একজন গ্রামীণ ব্যাংকের বা ব্যাংকার অব দ্য পুয়ার ডক্টর ইউনূস, আর বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এই তিনটা এন্টিটি কিন্তু আলাদা। সরকার চালানো, দেশ চালানো, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের একটা আলাদা মূল্যায়ন আছে, যে মূল্যায়নটা সাথে নোবেল বিজয়ী ইউনূসের মূল্যায়নটা মিলছে না। এবং বিশ্বব্যাপী যে একটা পজিটিভ ইমেজ তিনি বিল্ড করেছিলেন, সেই ইমেজটা এখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এবং এটা শুরু হলো এবং আপনি দেখবেন যে তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন, তিনি কিন্তু আগের মতো আর সেই রিসেপশন পাচ্ছেন না। দ্বিতীয়ত, ওয়ার্ল্ড মিডিয়া তার বিরুদ্ধে লেখা শুরু করেছে। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তিনি ইন্টারভিউ দিচ্ছেন, হ্যাঁ, এগুলো তার তার যে পাবলিক রিলেশনস কোম্পানি আছে বা যারা পাবলিক রিলেশন দেখেন, তারা এগুলো অ্যারেঞ্জ করছেন। তার 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 ইমেজ বিল্ড করার জন্য লবিস্ট ফার্ম আছে। কিন্তু এত কিছু সত্ত্বেও দেখেন, নিউ ইয়র্ক টাইমসের মতো একটা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পত্রিকা তাকে নিয়ে লিখছে, গার্জিয়ান তাকে নিয়ে লিখছে এবং ভালো কথা লিখছে না। তার বাস্তব অবস্থাগুলো, তার যে জঙ্গি প্রীতি, ইসলামী উগ্রবাদের উত্থান তার আমলে, তার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারা, বাংলাদেশের মতো একটা রাইজিং ইকোনমিক ফোর্সকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া, এবং এই সব কিছু তো মানে অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না। তো সব কিছুই কিন্তু মানে বিশ্ব দেখছে এবং ডক্টর ইউনূস এটাও টের পাচ্ছেন যে আগের ডক্টর ইউনূস আর নেই। এই 10 মাসে তিনি তার সারা জীবনের অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছেন এবং এই কারণে তিনি বাধ্য হয়ে বিএনপির কাছে ছুটে গেছেন। এবং এই বিএনপি, বিশেষ করে তারেক রহমানের, আর্মির কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা কতখানি, এটি একটি ভেবে দেখবার মতো বিষয়। কারণ 2006 সাল পর্যন্ত, 2001 থেকে 6 সাল পর্যন্ত আর্মির সাথে তারেক রহমান যে ব্যবহারটা করেছে, আর্মির সাথে তারেক রহমানের যে একটা নেতিবাচক সম্পর্ক গড়ে উঠেছিল, যার ফলে 2007 সালে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পরে আর্মি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, ইন্টারোগেট করেছিল, এবং সেই ইন্টারোগেশনটা খুব সিম্পল ইন্টারোগেশন ছিল না। হ্যাঁ, আর্মির হাতে তারেক রহমান যথেষ্ট শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন। তো সব মিলিয়ে সে আর্মির সাথে তারেক রহমানের সেই সম্পর্কটা আগের মতোই তিক্ত আছে কিনা, এটা একটা বিষয়। ডক্টর খলিল যখন লাফালাফি করছে, আর্মি সেটা কিভাবে দেখছে, সেটা আরেকটা বিষয়। এবং আর্মি এই নিকট ভবিষ্যতে কতখানি স্ট্রং অবস্থান নেবে, আর্মির সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক কি, এটা আপনারা জানেন, আমি নতুন করে বলতে যাচ্ছি না। তো সব মিলায়ে যে লন্ডনে বসে ডক্টর তারেক রহমান এবং ডক্টর ইউনূস যেটা আলোচনা করেছেন, সেটা একটা পক্ষ, ঘটনার আরও পক্ষ আছে। সেই আর্মি আছে, বাংলাদেশের প্রশাসন আছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটা রাজনীতি আছে। সো সব মিলিয়ে মানে আমাদের পুরো বিষয়টা সামগ্রিকভাবে দেখতে হবে, যে শুধু একটা বৈঠকেই বাংলাদেশে সব কিছু নির্ধারিত হয়ে যাবে, অন্যরা বসে বসে আঙ্গুল চুষবে,
এটা ভাবার কোনো কারণ নেই। এবং ঘটনা মোড় নিচ্ছে, কিন্তু ঘটনা আরো অনেক জায়গায় মোড় নেবে, কিন্তু ঘটনা শেষ হয়ে যায়নি। আপনারা অপেক্ষায় থাকুন, সাথে থাকুন, পাশে রাখুন, এবং আমিও আপনাদের কাছে নতুন নতুন তথ্য, ঘটনা নিয়ে আসতে চাই। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সামনে যতবারই প্রতিকূল অবস্থা এসেছে, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ ঠিকই কিন্তু সেই প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে উঠতে পেরেছে। সুতরাং হতাশার কিছু নেই। লন্ডনে যে ষড়যন্ত্রের বৈঠকটি হয়েছে, তারও পাল্টা অনেক কিছুই বাংলাদেশে ঘটবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।